চীন অন্যদের বাণিজ্যকে অসম্ভব করে তুলছে। এই বাণিজ্য আসলে কি? বাণিজ্য বলতে বোঝানো হচ্ছে যে কোনো দেশের রপ্তানিকে, যে কোন দেশ চীনে রপ্তানি করবে কি, এই বিষয়টাকে। এই বিষয়টি তুলে নিয়ে এসেছেন লন্ডনের বিখ্যাত ফিনান্সিয়াল টাইমস পত্রিকার এশিয়া বিষয়ক সম্পাদক রবিন হার্ডিং। কিছুদিন আগে হার্ডিং গিয়েছিলেন চীনে। সেখানে তিনি কথা বলেন অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ, ব্যবসায়িক নেতাদের সঙ্গে। তাদের কাছে তিনি একটাই প্রশ্ন জানতে চেয়েছিলেন, আচ্ছা, বাণিজ্য মানে তো বিনিময়, মানে আপনি আমাকে কিছু দেবেন, আমিও আপনাকে কিছু দেব, কিন্তু চীন তো আসলে বিশ্বের অন্য কারোর কাছ থেকে কিছু কিনতে চাইছে না, তাহলে বাণিজ্যটা হবে কিভাবে? এই প্রশ্নের উত্তর কিন্তু চীনের নাগরিকরা দিয়েছেন। তাদের কেউ বলেছেন, কেন সয়াবিন আর লৌহ আকরিক আপনারা এটা দেন, কিন্তু হার্ডিংয়ের মুখ দেখে তারা পরে বুঝেছিলেন যে ইউরোপ তো এইসব জিনিস কখনো রপ্তানি করে না, তাহলে কি হবে? তখন কথা ঘুরিয়ে অনেকে বলেছেন, কেন লুই ভুতুর হ্যান্ডব্যাগ, এই যে হ্যান্ডব্যাগ, এটাও কিন্তু বিলাসবহুল এবং দামি, সেটাও চীন নিজেই তৈরি করছে। ওনারা বলেছিলেন ঠিকই লুই ভুতুর হ্যান্ডব্যাগ, কিন্তু সঙ্গে সঙ্গে কথাও শুনিয়ে দিয়েছেন চীন কিভাবে এই বিলাসবহুল ব্র্যান্ডগুলো নিজেই তৈরি করছে এবং ভবিষ্যতে শুধু তৈরিই করছে না, রপ্তানিও করবে। এরপরে কেউ কেউ বলেছিলেন উচ্চশিক্ষা। হ্যাঁ, চীনের বহু শিক্ষার্থী একসময় এই ইউরোপ আমেরিকার বহু বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তারা সেই কথা জানতেও চেয়েছেন, বলতেও চেয়েছেন, কিন্তু তারা একথা শুনিয়ে দিতে কখনো পিছপা হননি যে পশ্চিমের যে কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যতটা সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন পিকিং ইউনিভার্সিটি বা সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এই কথার মধ্য দিয়ে আসলে তারা কি বোঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছেন যে চীনকে তারা যেভাবে ভাবেন, চীন আসলে তেমনটা নয়। এরপরেই হার্ডিংয়ের আরও একটা মজার উত্তর পেয়েছেন চীনা নাগরিকদের কাছ থেকে। তারা বলছেন, কেন আপনারা তো সহজ সমাধান করতে পারেন, চীন কেন আপনাদের দেশ থেকে জিনিস নেবে না? তাহলে আপনারা একটা কাজ করেন, চীনা কোম্পানিকে ইউরোপের বাজারে আপনার কারখানা অনুমতি করার অনুমতি দেন। এই হলো চীনাদের উত্তর। এ থেকেই হার্ডিং একটা নিজেই কনক্লুশনে আসছেন যে এ থেকে বোঝা যাচ্ছে চীনারা আসলে কিছুই আমদানি করতে চায় না। চীনের এমন কিছু নেই যে তাদের আমদানি করতে হবে। চীন এক্ষেত্রে একটা সুনির্দিষ্ট নীতি ফলো করে। সেই নীতিটা কি? নীতি হচ্ছে তারা এমন কিছু আমদানি করবে না যেটা সে নিজে তৈরি করতে পারে, আবার এমন কিছু আমদানি করার দিকে ঝুঁকবে না যে জন্য তাকে অন্য কোনো দেশের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। এই মুহূর্তে আপনি প্রশ্ন তুলতেই পারেন, এই মুহূর্তে নিঃসন্দেহে চীন সেমিকন্ডাক্টর, সফটওয়্যার, বাণিজ্যিক উড়োজাহাজ, আধুনিক শিল্পযন্ত্রের বড় ক্রেতা। কিন্তু হার্ডিং বলছেন যে চীন এমনই ক্রেতা, তার অবস্থা অনেকটা হাসপাতালের আবাসিক চিকিৎসকের মতন। এই চিকিৎসকরা যেমন একাধারে ডাক্তার আবার ছাত্রও বটে, চীন তেমনি এগুলো কিনছে, আবার নিজেও তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। অচিরেই তারা এসব সবগুলো তৈরি করে ফেলবে এবং ভবিষ্যতে রপ্তানিও করবে। এই যখন চীনের অবস্থা, তখন ইউরোপ বা অন্যদের বিকল্প কি, সেটাই কিন্তু ভাবিয়েছে হার্ডিংকে। চীনের নাগরিকরা আরও একটি মজার যুক্তি দেখিয়েছেন, যে যুক্তি খণ্ডনের উপায় কিন্তু এই ফিনান্সিয়াল টাইমসের এশিয়া বিষয়ক সম্পাদকের ছিল না। তারা কি বলেছেন? তারা বলেছেন, আপনারা যে আমাদের উপর দোষ দিচ্ছেন আমরা রপ্তানি করি না, কিন্তু দেখছেন তো আমেরিকা কিভাবে রপ্তানিকে নিয়ন্ত্রণ করে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আর এটাকে ব্যবহার করে আমাদের চাপে রাখতে চাইছে, তাহলে আপনারা চীনের নিরাপত্তাহীনতা বুঝবেন না? যুক্তিসঙ্গত প্রশ্ন। ফলে চীনাদের যে এক্ষেত্রে পুরোপুরি দোষারোপ করা যায় তা কিন্তু না। কিন্তু যদি দেখেন যে ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, এসব দেশের কি অবস্থা, এসব দেশের শ্রমিকরা তো কাজ দরকার, কিন্তু কাজ তো সব চলে যাচ্ছে চীনের কাছে। গোল্ডম্যান স্যাক্স সম্প্রতি একটা পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে কি বলেছে? তারা বলছে 2035 সালে চীনের অর্থনীতির আকার বাড়বে। বাড়বে মানে কি? চীন বাড়লে পৃথিবীর তাবৎ অর্থনীতি কিন্তু চাপের মধ্যে পড়বে, কারণ চীনের যে অর্থনীতির আকার সেইটা পুরোপুরি কিন্তু রপ্তানি নির্ভর। আর চীনের যত রপ্তানি বাড়বে, অন্যান্য দেশের রপ্তানি কিন্তু অল্প হলেও কমবে। এই বিষয়ে গোল্ডম্যান স্যাক্স একটা ভালো উদাহরণ দিয়েছে। তাদের মতে এই যে চীনের প্রবৃদ্ধি হবে, এতে ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ? জার্মানি। জার্মানির প্রবৃদ্ধি আগামী কয়েক বছরে 0.3% কমে যাবে। তাহলে চীনকে জব্দ করার উপায় কি? হ্যাঁ, এক্ষেত্রে বেশ উপায়ও বাতলে দিয়েছেন রবিন হার্ডিং। রবিন হার্ডিং বলছেন
ইউরোপীয়দের সামনে দুটো পথ খোলা আছে। একটা হচ্ছে চীনের বিপরীতে, যা তারা চীন থেকে আমদানি করেন তার বিপরীতে নতুন কোনো জায়গা খোঁজা যেখান থেকে তারা আমদানি করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আরও কঠিন, যে জিনিসটা অনেক আগেই পশ্চিমারা ত্যাগ করেছিল, কিন্তু আমেরিকা সেই পথটি আবার নতুন করে দেখাচ্ছে। সেটি কি? সেটি হচ্ছে অর্থনৈতিক সুরক্ষা নীতি, অর্থাৎ প্রোটেকশনিজম, বাণিজ্যিক সুরক্ষা। মানে আপনি আপনার আমদানি রপ্তানি সব কিছুকে কঠোরভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। এই রাষ্ট্র নিয়ন্ত্রণ করে আবার সেই পুরানো ধারায় ফিরে যাওয়া, এই সুপারিশ কিন্তু করছেন একজন বড় পত্রিকার এশিয়া বিষয়ক সম্পাদক। বোঝেন তাহলে কোথায় যাচ্ছে অবস্থাটা। ইউরোপের পক্ষে এখন কিন্তু এটা মেনে নেওয়াটা স্বাভাবিক যে এ ধরনের সুরক্ষা নীতি ছাড়া তারা তাদের শিল্পকে আগামী দিনে টিকিয়ে রাখতে পারবে না। এই এত পথ এত ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ যে এর সুপারিশ করাও কঠিন। চীন আমেরিকার শুল্ক অস্ত্রের মোকাবিলা করেছিল। আমেরিকাই একমাত্র দেশ যাকে চীন তার সমকক্ষ বলে মনে করে। অন্য কারোর বিরুদ্ধে শুল্ক বাধা দাঁড়ালে চীন কিন্তু আমেরিকার মতো এই রকম নিচু স্বরে কথা বলবে না, তখন কিন্তু তার প্রতিক্রিয়া হবে ভিন্ন। সেক্ষেত্রে এখনকার যে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা তাও কিন্তু ভেঙে পড়তে পারে। তবু হার্ডিংয়ের কথাই বলি যে ভালো বিকল্প যখন শেষ তখন খারাপ বিকল্পই একমাত্র ভরসা। কারণ চীন অন্যান্য দেশের বাণিজ্য, বলা যায় রপ্তানি বাণিজ্যকে প্রায় অসম্ভব করে তুলেছে। যদি চীন পণ্যদ্রব্য বা ভোগ্যপণ্য ছাড়া অন্য কিছু কিনতে না চায় তাহলে ইউরোপকেও প্রস্তুত থাকতে হবে তাদের মতো।